জয় হিন্দ ফ্রেন্ড। আমরা আলোচনা করছিলাম ভারতীয় সংবিধান, যেটা আমরা পার্ট 5 রাষ্ট্রপতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তাহলে পার্ট 5 যেটা কোথা থেকে শুরু হয় 152 থেকে 151 পর্যন্ত, এটি হচ্ছে পার্ট 6। এখানটায় আমরা রাষ্ট্রপতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মেন আলোচনা করব ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির পদ থেকে কিভাবে রাষ্ট্রপতিকে সরানো যায়। তার আগে আমরা কিন্তু রিভাইজ করে নেব রাষ্ট্রপতি পদ কোথা থেকে শুরু হয়, আর্টিকেল 52 থেকে 61 পর্যন্ত। তো আমরা শর্টকাটে যতগুলো পড়েছিলাম একবার রিভাইজ করে নেব, নিয়ে আমরা 61তে আমরা ইমপিচমেন্ট, রাষ্ট্রপতিকে কিভাবে পদ থেকে সরানো যায় সেই প্রক্রিয়াটা আমরা বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা যদি দেখি, আমরা 52 দেখেছিলাম, আমরা 52তে দেখেছিলাম রাষ্ট্রপতি কী ছিল, পদ, মানে এরা ভারতে রাষ্ট্রপতির একটা পদ থাকবে, সেখানে একজন ভারতের রাষ্ট্রপতি থাকবে। এটা কোথা থেকে এসছে, ব্রিটেন থেকে এসছে। আমরা বুঝতে পারলাম 53তে বলা হয়েছিল যে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে হচ্ছে যারা হচ্ছে এসডিও, বিডিও, ডিএম, সমস্ত দায়িত্ব থাকে রাষ্ট্রপতির হাতে থাকে। রাষ্ট্রপতি ওর গ্যারান্টি নেই যে এরা কাজ করবে আমার মানে প্রশাসনিক ক্ষেত্রে। এবং 54তে বলা হয়েছিল যে নির্বাচন প্রক্রিয়া কিন্তু একটু জটিল। আমরা নির্বাচন প্রক্রিয়া আলোচনা করেছিলাম যে কোন কোন পরিষদ, যেমন হচ্ছে যে লোকসভা, যেমন হচ্ছে আমরা দেখেছিলাম যে সংসদে কি থাকে, লোকসভা আর রাজ্যসভা। রাজ্যসভা নির্বাচনে অংশগ্রহণ করে, যেমন হচ্ছে। আর রাজ্যে থাকে কি, বিধানমণ্ডলে কি থাকে, বিধানসভা আর বিধান পরিষদ। কিন্তু বিধান পরিষদ রাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে না। বিধানসভা বলতে আমরা যাকে বলি আমরা এমএলএ, যেগুলো মানে এমএলএ বলি, সেখানটায় কিন্তু ভোটে অংশগ্রহণ করে। তার মধ্যে রাজ্যসভাতে কারা আর লোকসভাতে কারা ভোটে অংশগ্রহণ করে না। যেমন হচ্ছে যে রাজ্যসভাতে আর লোকসভাতে মানে রাষ্ট্রপতি 12 জনকে নিয়মিত করে। 12 জন বলতে কি, যেমন হচ্ছে যে মানে রাজ্যসভাতে রাষ্ট্রপতি 12 জনকে মানে ইচ্ছাকৃত মানে নির্বাচিত নিয়োগ করে। তাহলে এরা কিন্তু রাষ্ট্রপতি ভোটে কিন্তু রাজ্যসভায় ওরা অংশগ্রহণ করে না। কিন্তু লোকসভাতেও 2 জনকে রাষ্ট্রপতি মানে নিজের ইচ্ছাকৃত মানে নিয়োগ করে, এরা কিন্তু রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করে না। এবং রাষ্ট্রপতি এবং যে ভোটকে বলা হয় মানে যে পুরো প্রক্রিয়াকে বলা হয় ইলেকট্রাল কলেজ বলা হয়, একে আমরা ইজি বলছি, ইলেকট্রাল কলেজ। এই পুরো প্রক্রিয়াকে ইলেকট্রাল কলেজ। যদি এর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হয় তো আগের ভিডিওগুলো ফলো করতে পারো। নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বলেছে। এবার আমরা 55তে বলেছিল যে কোটা সম্পর্কে, রাষ্ট্রপতি কোটা থাকতে হবে, যে রাষ্ট্রপতিকে 15,000 টাকা জামানত রাশি দিতে হবে, তারপরে 1/6 ভোটে জিতে আসতে হবে, না তো রাষ্ট্রপতি যে টাকাটা মানে জমা দিয়েছিল সেই টাকাটা ফেরত পাবে না। আরবিআইকে জমা দিতে হয় রাষ্ট্রপতি 15,000 টাকা। সেটা কোটা সম্বন্ধে বলা হয়েছে। কোটা 56তে বলা হয়েছিল কার্যকাল। 56তে কি বলা হয়েছিল, কোটা 56তে বলা হয়েছিল কার্যকাল। কত, রাষ্ট্রপতি কার্যকাল 5 বছর। রাষ্ট্রপতি কিন্তু 5 বছরের জন্য আসে। যদি বলে কোয়েশ্চেন করে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো রাষ্ট্রপতি যদি মারা যায়, তারপরে যদি ধরো মারা গেছে, ধরো রাষ্ট্রপতি ধরো এখানে 5 বছর কার্যকাল, কিন্তু 3 বছর কাজ করেছে, তারপরে বাকি আছে 2 বছর। এখানটা যদি রাষ্ট্রপতি মারা যায়, তো পরবর্তী যে রাষ্ট্রপতি আসবে সে কি এই 2 বছর পূর্ণ করবে? না, পরবর্তীবেলায় একই রকম প্রসেসে আবার 6 মাস রাষ্ট্রপতি যে মারা যায়, তো রাষ্ট্রপতির পদটা উপরাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতি যে পদ থাকে সেটা চলে যাবে উপরাষ্ট্রপতি, ওই পদটা দায়িত্ব মানে নেবে। এবার যদি উপরাষ্ট্রপতি না থাকে তো হাইকোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওই পদে যাবে। এবং চিফ জাস্টিস যদি না থাকে, যদি, তো বাদবাকি যেগুলো আছে মানে 34টা জয় আছে সুপ্রিম কোর্টে, 34টা জয় আছে, সেখানে একজন চলে যাবে। তো রাষ্ট্রপতি মানে যদি আসে তো পূর্ণ 5 বছর কিন্তু ওর কার্যকাল হবে। আর 57তে বলা হয়েছে যে দুবার। 57তে বলা হয়েছে দুবার কি, যেমন হচ্ছে কোনো রাষ্ট্রপতি যদি একবার রাষ্ট্রপতি হয়েছে, যদি আবার পরবর্তী রাষ্ট্রপতি হতে যায়, কিন্তু পরে সম্পূর্ণ যে নির্বাচন প্রক্রিয়া, এখানটা যে নির্বাচন প্রক্রিয়া আছে পুরো ফলো করতে হবে। এরকম না যে তুমি একবার ভোটে জিতে গেছো বলে তোমাকে আরেকবার ভোটে সেম তোমাকে রেখে দিবে জায়গাতে, ওরকম করলে হবে না, পুরো প্রসেসটা তোমাকে ফলো করতে হবে। এখানে 57তে বলা হয়েছে। 58তে একটু জটিল বলা হয়েছে। 58তে বলা হয়েছিল যে যোগ্যতা। 58তে বলা হয়েছে যে
যোগ্যতা বলতে কি, 58 বলতে যোগ্যতা বলতে গেলে তোমার যোগ্যতা রাখতে হবে যে ভারতের কমপক্ষে 35 বছর তোমাকে বয়স হতে হবে। 35 বছর কি করতে হবে, যোগ্যতা 35 বছর বয়স হতে হবে। এক হচ্ছে ভারতীয় হতে হবে, ভারতীয় হতে হবে। যদি 35 বছর যদি তোমার বয়স না হয়, 35 বছরের কম কোনো বয়সের কোনো ছেলেকে যদি রাখে দেওয়া হয় তো উল্টাপাল্টা কাজ করে বেড়াবে। কারণ রাষ্ট্রপতি হচ্ছে তিনটি সেনার হচ্ছে জল বাহিনী, স্থলবাহিনী এবং বায়ুবাহিনী, তিনটি সেনার হেড। এই তিনটি সেনার হেডকে যদি এই 35 বছরের কম বয়সে কোনো যদি 25 বছরের ছেলেকে যদি দেওয়া হয়, তাহলে ও কী করবে, তিনটে সেনাকে নিয়ে রাস্তায় পেছনে পেছনে ঘুরে বেড়াবে। চলো চলো চলো, আজ এই পাড়া যাবো, কাল ওই পাড়া যাবো, কাল ওকে দেখে বেড়াবো, কাল ওকে দেখে বেড়াবো, একটা মানে খেটকালো করে দিবে। তার জন্য এখানে বলেছে যে 35 বছর হতে হবে। তার মধ্যে কিন্তু 35 বছর বয়স হতে হবে, ভারতীয় হতে হবে, ভারতীয় হতে হবে, ভারতীয় হতে হবে। আর বলে দিয়েছে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানটা যোগ করে দিয়েছিল যে 50 জন প্রস্তাব দিবে, প্রস্তাব 50 জন প্রস্তাব দিবে, মানে আমরা এই ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই। আর 50 জন মতদান দিবে, 50 জন মত দিবে যে হ্যাঁ আমি এই ব্যক্তিকেই দেখতে চাই। কিন্তু যেই 50 জন প্রস্তাব দিবে সেই 50 জন কিন্তু এই মত দিতে পারবে না, 50 জন কিন্তু মত দিতে পারবে না, এই মত আলাদা হতে পারবে। দেখো হিসাব করো, 50টা সংসদ আর 50টা টোটালি 100টা সংসদ দরকার। সাধারণত দিয়েছে 35 বছর বয়স হতে হবে, তো আমার বয়স যখন 35 হয়ে যাবে তখন কিন্তু রাষ্ট্রপতির জন্য অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি ভারতীয় এবং 35 বছর বয়স। কিন্তু আমার কাছে 35টা এমপি, এই 50টা এমপি আমাকে যে প্রস্তাব দিতে হবে, আমার নামে প্রস্তাব দেবে যে হ্যাঁ একে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, আর বাদবাকি 50 জন বলবে আমি একেই চাই, এরকম 100 জনকে আমি কী করে পাবো? তার জন্য এটা বড় কোনো নেতৃত্ব হতে হবে, ভারতবর্ষের প্রত্যেকটা পার্টির নেতা ওকে ভালোবাসতে হবে, চিহ্নে। যেমন হচ্ছে নরেন্দ্র মোদী, আমি যদি বিজেপি পার্টি করি বা কংগ্রেস পার্টি করি, কংগ্রেস পার্টিকে যদি প্রধানমন্ত্রী তৈরি হয় যদি, তো ওর কাছে তো 273 সিট থাকবে, 273 সিট থাকবে, কারণ প্রধানমন্ত্রী তৈরি করতে হলে 273টা মানে এমপি লাগে। ও যখন আমাকে সাজেস্ট করে দেবে এই ব্যক্তিকে রাষ্ট্রপতি ভোটে দাঁড়াও, আমি দিয়ে দেবো 100টা, তখন অটোমেটিকলি ইজিলি জিতে যাবে। তাছাড়া কিন্তু সাধারণ কোনো ব্যক্তি, এরকম নর্মাল কোনো ব্যক্তি গিয়ে রাষ্ট্রপতি ভোটে অ্যাপ্লাই করা একটা অসম্ভব ব্যাপার। 50 জন এমপি, 50 জন, সাধারণত যে আমি যে এলাকায় থাকি, আমার বীরভূম লোকসভা, এই লোকসভাতে আমাকে যে আমার লোকসভা যে মানে কেন্দ্রীয় প্রতিনিধি আছে, যেমন হচ্ছে মাননীয় শতাব্দী ব্যানার্জি, ও আমাকে চিনেও না। আমি রাষ্ট্রপতি হিসাবে যদি অ্যাপ্লাই করতে যাই যদি, তো আমাকে একজন আমাকে চিনে না, তো বাদবাকি 99 জনকে আমি কী করে খুঁজে বার করবো? তার জন্য একটা বড় নেতৃত্ব হতে হবে, বড় ব্যক্তিত্ব হতে হবে, যেমন ওয়ার্ল্ড লেভেলে যেমন আমার নাম শুনে জানতে পারে, তখন কিন্তু প্রত্যেকটা চলে আসবে, এই প্রস্তাব এমপি সব চলে আসবে, হ্যাঁ আমরা একে দেখতে চাই। যদি এরকম লিডার যদি হতে চাই, তাহলে সেরকম হিসাবে কিন্তু একটু সুবিধা পাওয়া যাবে। আর 58তে বলা হয়েছিল যে 59 বলা হয়েছিল যে শর্ত, 59 একটা মানে একটা শর্ত দেয় 59, যে শর্ত কি শর্ত, যেমন হচ্ছে একটা কি শর্ত, যেমন হচ্ছে একটা কি শর্ত থাকে, যেমন হচ্ছে সরকারি জব, মানে সরকারি চাকরি, আমি জব লিখলাম। জব হচ্ছে একটা লাভজনক পদ। যদি কেউ যদি জনগণের সেবা করতে চায়, তো লাভজনক পদে কিন্তু থাকা চলবে না ওই ব্যক্তি। যেমন হচ্ছে সরকারি টিচার হোক বা মাস্টার প্রফেসর হোক বা কোনো অফিসার হোক, এরা কিন্তু একটা লাভজনক পদে থাকছে, এরা কিন্তু একসঙ্গে দুটো কাজ করতে পারবে না, কারণ প্রতিনিধিত্ব করতে পারবে না, মানে জব থাকাকালীন তুমি রাষ্ট্রপতি পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, একটা হলো। 2 হচ্ছে তুমি যদি পাগল হও, পাগল যদি হও, তাহলে পরে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে তুমি যদি দেউলিয়া হও, দেউলিয়া মানে কি, যার মানে জমি জায়গা সব বন্ধক টন্ধক দিন দিয়ে আছে, জমি মানে যে দেখছে সে ওকে পয়সা চাইছে, দাও আমার 50,000 টাকা দাও, আমার 20,000 টাকা দাও, ধার করে রেখেছে। এইসব ব্যক্তি যদি রাষ্ট্রপতি করে দেওয়া হয়, তো রাষ্ট্রপতি সংসদের চেয়ার টেবিল সব বিক্রি করে দিবে, তো ধার মেটার জন্য, তার জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এইসব ব্যক্তি কিন্তু একবার শর্ত দিয়েছে, এইসব ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতি পদে অ্যাপ্লাই করতে পারবে না। তো সাধারণত যার কাছে 50 জন প্রস্তাব, 50 জন মতদান থাকবে, সে তো এরকম ব্যক্তি হবে না যে সরকারি জব করছে, ও বড় বিজনেস করবে, ও তো পাগল হবে না। পাগল হওয়ার তো কারণ আছে, ওইরকম যদি প্রস্তাব দেয় 50 জন, আর 50 জন যদি মত দেয় যদি আমি এই ব্যক্তিকেই চাই, তাহলে সে কি পাগল হবে? পাগল হবে না, সে দেউলিয়াও হবে না। তাহলে তো বুঝতে পারছো এখানটায় কীরকম একটা জটিল একটা প্রক্রিয়া ভারতীয় সংবিধানের। আর হচ্ছে 60 নম্বরে বলা হয়েছিল যে শর্ত, 59 দেখলাম আমরা, 58, 59 দিয়ে আছে যে মানে শপথ, রাষ্ট্রপতির শপথ একটু জটিল। আমরা সাধারণত যত মন্ত্রী আছে সবার শপথ কিন্তু আমরা
ভারতীয় সংবিধানে একটা শিডিউল হিসেবে বার করে দিয়েছে। প্রথম তফসিল, যাকে আমরা তফসিল বলছি, প্রথম তফসিলে আমাদের 29টি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, এলাকা, বাউন্ডারি বলে দেওয়া হয়েছে। 2 নম্বর তফসিলে বলা হয়েছে বেতনের কথা বলা হয়েছে। আর 3 নম্বর তফসিল যত আছে, চিফ জাস্টিস ইন্ডিয়া থেকে শুরু করে মন্ত্রী, সাধারণত মুখ্যমন্ত্রী, সব ওখানে ভরে দেওয়া হয়েছে যে ওখানে শপথ পাবে ভাগ 3। ওটা কোথায় হচ্ছে শিডিউলে দেওয়া হয়েছে যে এরকম এরকম করে শপথ নেওয়া হবে। কিন্তু রাষ্ট্রপতির শপথ একটু আলাদা। রাষ্ট্রপতির শপথ কি আলাদা, এটা সাইটে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির শপথের কথা সাইটে বলা হয়েছে। রাষ্ট্রপতির শপথ দিবে, শপথ কে দিবে? রাষ্ট্রপতিকে শপথ কে দেবে? প্রধানমন্ত্রীকে শপথ দেয় রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিকে শপথ কে দিবে বলো তো? রাষ্ট্রপতিকে শপথ দিবে হচ্ছে চিফ জাস্টিস ইন্ডিয়া, চিফ CJI, চিফ জাস্টিস ইন্ডিয়া। চিফ জাস্টিস ইন্ডিয়াকে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে সুপ্রিম কোর্টে থাকে 33 জন এরকম জজ থাকে, আর একজন থাকে চিফ জাস্টিস ইন্ডিয়া, এ হচ্ছে হেড। এবার বলে যদি চিফ জাস্টিস ইন্ডিয়া যদি না থাকে তো কে শপথ দিবে? বাদ বাকি 33 জন দিবে। এবার 33 জনই না থাকে যদি, এবার 33 জনে মনে করে যে উল্কা পিণ্ডে পড়ে সুপ্রিম কোর্টে যত মানে এরকম তো হবে না যে চিফ জাস্টিস ইন্ডিয়া মানে নেই বলে তো শপথ নেবে না। যদি মনে করে যে সুপ্রিম কোর্টে, ভারতীয় সুপ্রিম কোর্টে উল্কা পিণ্ডে পড়ে আবার চরমার করে দিয়েছে, তখন কে শপথ দিবে? শপথ দেওয়ার ব্যক্তি তো কটাই, 33 + 1 34 জন ব্যক্তি, 34 জন ব্যক্তি। তাহলে এই 34 ব্যক্তি নাই, তখন বলেছে যে সুপ্রিম কোর্টে যদি জজের অভাব হয় তখন হাইকোর্ট থেকে টানবে, তখন হাইকোর্ট থেকে সে শপথ দিয়ে দেবে। তো মুখ্য কথা মনে রাখবে যে মানে যে আমাদের ভারতীয় রাষ্ট্রপতি আছে তাকে শপথ দেয় চিফ জাস্টিস ইন্ডিয়া। আমরা শপথ পর্যন্ত বুঝতে পারলাম। এবার হচ্ছে 61 হচ্ছে যে 61 হচ্ছে আজকে এটা আলোচনা করবো। মেন হচ্ছে সেটা হচ্ছে যে 61তে কথা বলা হয়েছে ইমপিচমেন্ট, মহাবিয়োগ, রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় হবে, এবারে 61 নম্বর ধারায় বলা হয়েছে। আমরা এটা আলোচনা করব বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে 61 নম্বর ধারায় কি বলা হয়েছে, যে কোথা থেকে এসছে। এটা তো নিয়ে এসছে, আমরা তো তৈরি করিনি কোনো কিছু। তো 61টা এসছে এটা ইউএস থেকে। কোথা থেকে এসছে? ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে, USA, ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে এসছে। তাহলে এখানটাই কাউকে যদি সরাবো, মানে ধরো কাউকে আমরা কারোর সাথে প্রেম করছি, ব্রেকআপ করাবো, তো কোনো একটা তো প্রসেস থাকতে হবে। তো ইমপিচমেন্ট প্রক্রিয়াটা কি, মহাবিয়োগ প্রক্রিয়াটা কি, কাউকে সরানোর প্রক্রিয়াটা কি? তো সেই প্রক্রিয়াটা হচ্ছে কেন সরাবে? প্রধানত রাষ্ট্রপতিকে সহজে সরানো যায় না। এবার কি কারণে সরানো যায়? প্রধানত 3টি কারণ থাকে। একটি কারণ মনে করে, যেমন হচ্ছে একটি কারণ আমি এখানটায় লিখছি যে অন্য দেশের রাষ্ট্রপতি প্রভাবে চলে এসছে। মানে কোনো দেশে ধরো রাষ্ট্রপতি ঘুরতে গেছে, মনে করো ব্রিটেন বা আমেরিকা, 3 দিনকার ঘোরার কথা ছিল, কোনো ডিপ্লোমেসি প্ল্যান ছিল, সেখানে 10 দিন ধরে আসতে চাইছে না, থেকেই আছে এখানটায় ভালো লাগছে আমেরিকাতে বা লন্ডনে থাকতে ভালো লাগছে। তখন কি করবে? এরকম একটা সন্দেহ হবে, মানে দেশের প্রতি একটা মানুষের যত মন্ত্রী আছে, মন্ত্রিমণ্ডলরা কি করেছে, যেমন হচ্ছে মানে আমরা তো রাষ্ট্রপতিকে আমরা পাঠাইনি, রাষ্ট্রপতিকে কারা পাঠাইছে? লোকসভা আর বিধানসভার, লোকসভা, রাজ্যসভা, বিধানসভার প্রতিনিধিরা পাঠিয়েছে। আমরা ডাইরেক্ট ভোট করি, আমরা লোকসভায় যে প্রতিনিধি হয় তাকে নির্বাচন করি, কিন্তু আমরা রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন করতে পারি না। কারণ রাষ্ট্রপতিকে নির্বাচন করে ওরা, যারা লোকসভা, রাজ্যসভা, বিধানসভা যারা আছে তারা রাষ্ট্রপতিকে নির্বাচন করে। ওদের মনে যদি সন্দেহ হয় রাষ্ট্রপতি 10 দিন থেকে কেন আসছে না, কোনো দেশবিরোধী কাজ তো করে না রাষ্ট্রপতি, তখন 1 নম্বর কারণ হতে হবে, যে 1 নম্বর কারণ হচ্ছে যে অন্য দেশের প্রভাব। অন্য দেশের প্রভাব, অন্য দেশের প্রভাবে এসছে রাষ্ট্রপতি। আমরা ভারতে কোনো মানে প্রধানমন্ত্রী কোনো কিছু একটা বিল পাস করেছে, বিল পাস করার পর সিগনেচার করেন রাষ্ট্রপতি, তো একটা সন্দেহ তো হবে যে রাষ্ট্রপতি যে কোনো কিছু কাজ করছে না, প্রধানমন্ত্রীর কথা শুনছে না, তো কোনো তো একটা প্রক্রিয়া হতে হবে। তো দ্বিতীয় হচ্ছে যে 2 নম্বর হচ্ছে যে মন্ত্রিমণ্ডল বা সংসদের কথা না শোনে। সংসদে কোনো বিল পাস করছে, যেটা বললাম, বিল পাসটা রেখে দিচ্ছে, পাস করবো না আমি, রাষ্ট্রপতি অন্য দেশের প্রভাবে চলে এসছে। আর 2 নম্বর কারণ হলো। 3 নম্বর কারণ হচ্ছে যে সাংবিধানিক, মানে আমাদের যে ভারতীয় সংবিধান আছে, সংবিধানকে মানে না, ভারতীয় সংবিধানকে মানে না। এই 3টি কারণ হচ্ছে ঠোস। এই 3টি কারণ যদি রাষ্ট্রপতি করে, তো রাষ্ট্রপতিকে মহাবিয়োগ নিয়ে আসবে। এই 3টি কারণ,
অন্য দেশের যদি প্রভাবে চলে আসে, সেই দেশের কথা শুনে যদি রাষ্ট্রপতি আমাদের ভারতীয় সংসদের নেতাদের কথা না শুনে, যদি তার নেতাদের সংসদের নেতা এমপি এমএলএর কথা, মানে এমপির কথা না শুনে, এমপি পার্লামেন্ট মেম্বারের কথাই না শুনে যদি, তাহলে পরে কিন্তু চলে আসছে এটা। তারপরে যে সংবিধানে যেটা বলেছে করতে রাষ্ট্রপতিকে, সেটা না করে না, উল্টোপাল্টা কাজ করছে, তখন একটা ডাউট চলে আসবে। তখনই কি করবে এবার, যে এবার মহাভিয়োগ বা পালায়ন প্রক্রিয়া বা রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া শুরু করবে। এবার কোথা থেকে শুরু হবে? এবার শুরু তো করতে হবে কোথা থেকে, তাই শুরু করাটাই হচ্ছে মেন, যে কি করে শুরু করব। তো এটা বুঝতে হবে যে কি করে শুরু করতে হবে। আমাদের একটা জটিল প্রক্রিয়া হচ্ছে সেটা শুরু করার। এবার শুরু করতে গেলে যেমন দেখো, এবার রাষ্ট্রপতিকে শুরু করতে গেলে এটা হচ্ছে আমাদের লোকসভা, এটা হচ্ছে যে রাজ্যসভা। এবার আমরা দেখেছিলাম রাষ্ট্রপতিকে যদি হটাতে হয় পদ থেকে, তাহলে কিন্তু আমরা এটা দেখেছিলাম সংসদ। এটা কি? সংসদ। আর রাজ্যে যেটা হচ্ছে রাজ্য বিধানমণ্ডল। বিধানমণ্ডলে কিন্তু কি থাকে? বিধানসভা আর বিধান পরিষদ। কিন্তু রাষ্ট্রপতিকে হটানোর সময় কিন্তু এরা দুজন আসে না, মনে রাখবে যে এইরা ভাগ নেয় না। রাষ্ট্রপতিকে যখন ইমপিচমেন্ট প্রক্রিয়া যখন সরানো হয়, তখন কিন্তু কে আসে না? বিধানসভাও আসে না, বিধান পরিষদও আসে না। আর বিধান পরিষদ তো ভোট দিতে পারে না, ভোট দেয়নি। কিন্তু মনে রাখবে, লোকসভাতে 12 জন যারা সদস্য ছিল রাষ্ট্রপতি মনোনীত করেছিল, আর লোকসভাতে 2 জন, কিন্তু এরা কিন্তু মহাভিয়োগের সময় কিন্তু বা ইমপিচমেন্টের সময় কিন্তু ভোট দিতে পারবে। মনে রাখবে, ভোট দিতে পারবে। এবার ভোট দিতে পারবে। এবার তো ভোট কি করে দিবে? এবার মনে করো যে রাষ্ট্রপতিকে মহাভিয়োগ লাগাবে, তো বলছে যে 1/4, মানে 1/4, 1/4 লোকসভা থেকে, ধরো 1/4 মানে হচ্ছে সমান হচ্ছে 25% লোক প্রথমে কি দিবে? প্রস্তাব নিয়ে আসবে যে আমাদেরকে রাষ্ট্রপতি যে কাজ দিচ্ছে সে কাজ করে না, রাষ্ট্রপতি সংসদের কথা শুনে না, রাষ্ট্রপতির সংবিধান মানে না। তার জন্য 1/4 ম্যাক্সিমাম 25% কিন্তু মানে সংসদের নেতা লাগবে, তবেই কিন্তু প্রস্তাবটা রেডি হবে। আর যদি 1/4 যদি না থাকে, কিন্তু বিল পাস করা যাবে না। প্রথমত মনে করো যে 1/4 হয়ে গেছে, 1/4 হয়ে গেছে, তো আমাদের লোকসভাতে কতজন থাকে? 543, 543 করো, 545 দুটো বাদ থাকে, তখন 543 করছি আমি, 543। আর রাজ্যসভায় 245, মনে করো 245। তো এর 1/25% মোটামুটি প্রায় হবে যে 100, কত হবে? 25% যদি হয় তো 400, মোটামুটি 400, 135, মনে করো 135টি, 135 জন সংসদ কিন্তু প্রস্তাব দিবে যে আমি রাষ্ট্রপতিকে হটানোর প্রক্রিয়া শুরু করতে চাই। এই শুরু করাটা যে কোনো সভায় করতে পারে, লোকসভাও করতে পারে, রাজ্যসভাও করতে পারে, কিন্তু সেখানটায় 1/4% লাগবে। লোকসভার ক্ষেত্রেও 1/4% লাগবে, রাজ্যসভার ক্ষেত্রেও 1/4% লাগবে। এটা কিন্তু শুরু হলো, প্রস্তাব শুরু হলো, কিন্তু প্রস্তাব শুরু হতে কিন্তু রাষ্ট্রপতি হটায় না। এরপরে বলছে প্রস্তাব যখন হয়েছে, যখন প্রস্তাব করার পর বিল পাস করতে হবে। এবং বিল পাস করার সময় একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, বিল যখন পাস করবে, যখনই বিল পাস করার সময় 2/3 অংশ লাগবে। 2/3 অংশ, 2/3 অংশ মানে হচ্ছে প্রায় 66%, 66%, তবেই কিন্তু বিল পাস হবে। রাষ্ট্রপতিকে আমরা পদ থেকে হটাচ্ছি। এখানটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে, এইটা আলাদা, প্রস্তাব আলাদা, প্রস্তাব আলাদা, প্রস্তাব আলাদা করে দিবে, প্রস্তাব আলাদাভাবে দিবে, কিন্তু বিল পাস করার সময় কিন্তু 2/3। এবার 2/3 মনে করো যে 2/3 মানে হচ্ছে যে প্রায় 300 সিট, 300 সিট লোকসভাতে পাস করতে হলে, পরে পাস করতে হলে 300টা এমপি, 300টা এমপি কিন্তু লাগবে। এবং 300টা এমপি কি করে লাগবে? বলছে যে দুরকমভাবে পাস হয়। একটা, মানে মনে করো যে সংসদে যে ব্যক্তি উপস্থিত আছে তার 2/3 ভাগ, ধরো সংসদে মনে করো 300টা
300 জন উপস্থিত আছে সব সময় 545 মধ্যে 3/2 ভাগ মানে 200% হলে পরে কিন্তু পাস, 200 জন হলে পরে কিন্তু পাস হয়ে যাবে। কিন্তু এখানে বলছে যে যখনই রাষ্ট্রপতি এই মহাভিয়োগ প্রক্রিয়া বা ইমপিচমেন্ট প্রক্রিয়া হবে যখনই, তখনই পুরা সদস্যর মানে সংসদে যত সদস্য আছে 545 জনের 2/3 প্রায় 300 জন এমপিকে উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু বিল পাস হবে, তাছাড়া কিন্তু পাস হবে না। এবার মনে করো বিল পাস করা অনেক কঠিন, কারণ প্রধানমন্ত্রী তৈরি করতে গেলে লাগে 273 তবে প্রধানমন্ত্রী হবে। এবার যদি মনে করে কোনো শাসক দল যদি মনে করে যদি আমি রাষ্ট্রপতিকে হটাবো, তাও কিন্তু বিরোধী দলের সাপোর্ট লাগবে, তবেই কিন্তু রাষ্ট্রপতিকে হটানো যাবে। তার জন্য রাষ্ট্রপতিকে হটানো অত সহজ নয়, কারণ 300টা সিট কারো কাছে নেই। এখন বর্তমান প্রধানমন্ত্রীর কাছে 300 সিট নেই, 240 খানা আছে, বাদবাকি সব জোটে আছে, জোট করে তৈরি করে, জোট ছেড়ে যাবে, প্রধানমন্ত্রী হটে যাবে। তো এত বড় জটিল একটা প্রশ্ন। এবার তথ্য হচ্ছে যে এত কিছু এখানটায় পাস হলো, একটা সংসদ লোকসভায় পাস করার পর বলছে যে একই সেম প্রক্রিয়া এইখান থেকে নিয়ে যাবে এবার রাজ্যসভা, কিন্তু লোকসভা থেকে রাজ্যসভা যাওয়ার সময় 14 দিন টাইম দেবে রাষ্ট্রপতিকে, যে তুমি তোমার ভুল স্বীকার করো, তুমি উকিল জজ যাকে ধরো, তুমি প্রমাণ করো যে আমি এসব কিছু করিনি, আমি দেশের বিরোধিতা করিনি, সংসদে মেনে কাজ করছি, আমি সংসদ এমপির কথা শুনছি। তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আটকে যাবে। এবার যদি না আটকে 14 দিন পর এখানে অটোমেটিক কিন্তু চলে যাবে রাজ্যসভাতে সেম একই প্রক্রিয়ায় রাজ্যসভাতে এই একই প্রক্রিয়া হবে। কত? 2/3 সমান 66%। এবার যদি 2/3 66%, মনে করো 66 যদি পার্সেন্ট হয় 225 আছে, তো প্রায় হবে 225 হয় তো প্রায় 66% হয়, 50% হবে 125, আর 16% হবে ধরো 300 মোটামুটি 160 প্লাস 160। তাহলে 160 জন কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু রাষ্ট্রপতিকে হটানো যাবে। একটা জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতিকে হটানো যায়। কিন্তু প্রস্তাব যেমন হচ্ছে প্রথমে হবে একটা জটিল প্রক্রিয়া, যেটা বললাম প্রস্তাব দিবে 1/4, সেখানে লোকসভা থেকেও হতে পারে, রাজ্যসভা থেকেও হতে পারে, রাজ্যসভা থেকেও স্টার্ট হতে পারে এই প্রস্তাব প্রক্রিয়া, লোকসভা থেকেও এই প্রস্তাব প্রক্রিয়া হতে পারে। কিন্তু পাস করার সময় এই 66%, দেখছি 66%, এই 66% লাগবে। মোট সদস্য 66% উপস্থিত হতে হবে, 300 জন এমপি, এবং এইখানটাই যখনই পাস হবে, যখনই মোট সদস্য 66%, প্রায় 160 জন হচ্ছে এমপি থাকবে, তবেই কিন্তু পাস হবে, তবেই কিন্তু রাষ্ট্রপতিকে মহাভিয়োগ লওয়া সহজ হবে। তাছাড়া কিন্তু সহজ নয়। একটা দলের পক্ষে যে প্রধানমন্ত্রী আছে সেও সরাতে পারবে না। আজ পর্যন্ত ভারতে ইমপিচমেন্ট লাগেনি, বুঝতে পারলাম, ইমপিচমেন্ট লাগেনি। এইটাই হচ্ছে মহাভিয়োগ প্রক্রিয়া, এত জটিল একটা কঠিন টপিক। এবং রাষ্ট্রপতি সম্পর্কে একটা তথ্য দেখিলে, গুরুত্বপূর্ণ তথ্য, যেমন হচ্ছে রাষ্ট্রপতি যেখানে থাকে, ধরো মনে করো রাষ্ট্রপতি থাকে, এটা তো পুরোপুরি আমরা কমপ্লিট বুঝতে পারলাম। এখানটায় কোনো ডাউট হলে পরে কমেন্ট করো, তোমাদেরকে জানার চেষ্টা করব। তাহলে এবার হচ্ছে যেটা মেন টপিক যেটা যাই, সেটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। এটা রাষ্ট্রপতিকে হটানো কিন্তু সহজ নেই। এবার তোমাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি একবার। স্টার্ট হবে 1/4%, সেখানটায় লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে যে কোনো সভায় স্টার্ট হতে পারে, বুঝতে পারলাম। প্রায় কত? 25% কী করবে? প্রস্তাব লাগবে, বুঝতে পারলাম এখানে। এবং প্রস্তাব করার পর বিল পাস করার সময় 2/3, মানে এটা লোকসভা প্লাস রাজ্যসভা দুজনকে লাগবে। এবং কত হচ্ছে? প্রায় হচ্ছে এখানটায় 66% যদি হয়, তাহলে লোকসভাতে যদি হয় 66%, লোকসভাতে প্রায় 300 লাগবে, রাজ্যসভায় প্রায় 160 লাগবে। এতজন প্রক্রিয়া লাগবে, তবে কিন্তু মহাভিয়োগ সম্পূর্ণ হবে, তাছাড়া কিন্তু হবে না। আজ পর্যন্ত ভারতবর্ষে একবারও লাগেনি। এটা এসছে ইউজ থেকে, একটা রাষ্ট্রপতিকে ভয় দেখানোর জন্য তো দরকার। ভয় না দিলে রাষ্ট্রপতি খুল্লা ছানের মতন ঘুরে বেড়াবে, যা কোনো সংবিধান মানবো না, আমি দেশ বিরোধী কাজ করব, আমি এমপির কথা শুনবো না, তাহলে তো একটা বাওয়ালি হয়ে যাবে। তার লেগে এটা একটা জটিল প্রক্রিয়া রাখা হয়েছে। এবার দেখো যেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন, এটা মনে করো রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন থাকে প্রায়, রাষ্ট্রপতি যেটা ভবন আছে 340টি রুম থাকে, 340টি রুম থাকে,
340। রাষ্ট্রপতিকে রাখার জন্য আমাদেরকে 340টি রুম রাখতে হয়েছে। 340টি রুম একবারে প্রত্যেকটা, দেখো তোমার বাড়িতে যদি 5খান রুম থাকে তো মেনটেন্স করতে কত খরচা হয়। তো রাষ্ট্রপতির জন্য এই 340টা কামরা কি দরকার? দরকার নয়, কিন্তু ভারতের রাষ্ট্রপতি, ভারতের সব কিছু আমাদের নাগরিকের দায়িত্ব নিয়েছে, তারা রাখতেই তো হবে, সেটার জন্য একটা গুরুত্বপূর্ণ। আর রাষ্ট্রপতি যে পেছনে, আমাদের যেমন বাড়ির পেছনে আমাদের কি থাকে, বাড়ির পেছন দিকে ফেলে দেই, পুকুর থাকে, নোংরা থাকে, জল থাকে, পোকামাকড়, নোংরা কোনো কিছু, বাড়িতে এলাম মিষ্টি খেলাম, কোন দিকে ফেলে দেয়? বাড়ির পেছন দিকে জানলা খুলি। সেরকমই বাড়ির পেছন দিকে, রাষ্ট্রপতি রাষ্ট্রভবনের পেছন দিকে আছে মুঘল গার্ডেন। মুঘল গার্ডেন, মুঘল বাগান বলছি বাংলায়, মুঘল বাগান। এটা কই হলো? মুঘল বাগান। আর রাষ্ট্রপতির সামনে যে পথটা আছে তাকে বলবো আমরা রাজপথ। রাষ্ট্রপতি যে পথে হেঁটে যাবে সেটা হচ্ছে রাজপথ। কিন্তু আমরা নাম পরিবর্তন করে দিয়েছি। ভারতবর্ষের ব্যক্তি যা হবে হবে, যে মানে যেটা চলে আসছে সেটা তো থাকবে, তার সঙ্গে আমরা নাম পরিবর্তন করবো। এদের জন্য কঠিন কি হচ্ছে, যারা পড়াশোনা করছে তার কঠিন হচ্ছে। একটা হচ্ছে পেছন দিকে থাকে মুঘল গার্ডেন, ওটা মনে রাখতে হবে। সামনে যেটা হচ্ছে রাজপথ, সেটাও মনে রাখতে হবে। রাজপথকে হাটিয়ে নাম রেখেছে কর্তব্য পথ। আর মুঘল গার্ডেনকে নাম পরিবর্তন করে করা হয়েছে যে অমৃত বাগান। এখনো অমৃত বাগান, এটা একটা কঠিন একটা মানে ব্যাপার হলো। নামটা একটা হচ্ছে মুঘল গার্ডেন ছিল, তাকে অমৃত বাগান করা হয়েছে। রাজপথকে পাল্টিয়ে কর্তব্য পথ করা হয়েছে। এবার এই মুঘল গার্ডেনে প্রায় 2 থেকে 3,000, আমি কে করলাম, 3,000 ফুলের বাগান আছে, ফুল আছে। রাষ্ট্রপতি যাবে, কাজ টাজ সারা পর দেখবে এখানটায় গোলাপ, রজনী, তুলসী, যত রকমের ফুল আছে, সঙ্গে সঙ্গে দেখবে, সেন্ট অনুভব করবে। মনে হয় রাষ্ট্রপতি গিয়ে এগুলো করবে? শুধু খালি আমাদের ভারতবর্ষের ট্যাক্সের টাকায় এত এত খরচা করা হচ্ছে, কোনো দরকার নেই। রাষ্ট্রপতির নাম সাক্ষী পদ, তার পেছনে আমরা এত এত টাকা, কোটি কোটি টাকা প্রতি বছর খরচা করে দিচ্ছি। রাষ্ট্রপতি এত কাজের চাপ থাকে যে ঘুরে মুঘল গার্ডেনে গিয়ে একবার ঘোরার ক্ষমতা নেই, মাসে একবারও গিয়ে দেখার ক্ষমতা নেই যে কিভাবে কোন ফুল ফুটছে, কোনটা ফোটেনি, সেটা দেখছে। এবার বলবে যে সাধারণ মানুষের জন্য খুলে দেয় না, সাধারণ মানুষের জন্য খুলে দেয় না। এখনকার যদি সাধারণ জনগণের জন্য খুলে দেয় যদি, তো কী করবে, গিয়ে রিল বানাবে, লেচে করে বেড়াবে, যে ওখানকার যে মালি থাকবে সে গাল দেবে। আজ কার সঙ্গে এসেছিল, ওই পাড়ার ওর সঙ্গে, পরশু দিন দেখবে যে ও তো কালের সঙ্গে এসেছিল, আজ এসছে ওই, কাল ছিল সাদা, আজ ছিল একটু কালো কালো মনে হয়েছে, ও দেখে গাল দিবে। একাধ দিন একাধ রকমের সঙ্গে আসছে, খিড়ি করে দেবে, ফুল তুলবে, কেটে বাড়ি নিয়ে যাবে, যে বাড়ি দুটো রাখবো, এটা দিব। সাধারণ ব্যক্তির জন্য কিন্তু যাতায়াত এই মুঘল গার্ডেনে হোক বা অমৃত বাগানে হোক বা রাজপথ বা কর্তব্য পথে হোক যাওয়া নিষেধ। বুঝতে পারলাম? আমরা পুরোপুরি প্রক্রিয়া আমরা 52 থেকে আমরা 61 পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে আমরা রাষ্ট্রপতি পাওয়ার টাওয়ার সব কিছু কিন্তু আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে। কিন্তু একবার রিভাইজ করে দিই শর্টকাটে। যেমন হচ্ছে 52তে বলা হয়েছে রাষ্ট্রপতি পদ, 53তে বলা হয়েছিল আমলাতন্ত্র, 54তে হচ্ছে নির্বাচন, সব থেকে মানে পরীক্ষায় কোশ্চেন করে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সব থেকে জটিল। একক হস্তান্তর সমানুপাতিক ভোট হয় এবং এখানটায় ভোটে কে কে যোগ দেয়, যেমন হচ্ছে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। বিধান পরিষদ ভাগ নেয় না, অ্যাংলো ইন্ডিয়ান ভাগ নেয় না, রাজ্যসভার মানে রাষ্ট্রপতি যাকে মনোনীত করে তাদেরকে ভাগ নেয় না, তাদেরকে বলা হয় ইলেকট্রাল কলেজ বলা হয়। এবং ইলেকট্রাল কলেজের পরে তারপরে হচ্ছে রাষ্ট্রপতি মানে জামানত রাশি রাখে, তারপরে হচ্ছে কোটাতে কতগুলো ভোট পেতে হবে তবেই কিন্তু রাষ্ট্রপতি পদে মানে টাকাটা রিফান্ড পাবে না, একটা জটিল প্রক্রিয়া হয়ে যায়। পরিমার্জনতে হচ্ছে কোটা। 56তে হচ্ছে কার্যকাল, রাষ্ট্রপতি কার্যকাল 5 বছরের জন্য। 57তে বলা হয়েছে দুবার, আজ পর্যন্ত দুবার হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 58তে বলা হয়েছে 35 বছর বয়স হতে হবে যোগ্যতা, 35 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং 50 প্রস্তাবক, 50 অনুমোদক হলে তুমি রাষ্ট্রপতি হয়ে যাও। 50 জন এমপি, 50 জন মানে এমপি প্রস্তাবক হবে, আর 50 জন এমপি যদি মানে মত দেয় তাহলে তুমি হয়ে যাবে। এবং 58 হলো 59-এ তোমার হচ্ছে শর্ত দিয়ে দেবে, তুমি সরকারি জব যদি না করো, যদি পাগল না হও, দেউলিয়া না হও, তুমি অ্যাপ্লাই করো। আর 60-এ বলা হয়েছিল যে মানে শপথ দিবে তোমাকে চিফ জাস্টিস ইন্ডিয়া, তারপরে শপথ দেওয়ার পর তোমাকে তাড়াবার জন্য ব্যবস্থা করা হয়েছে ইমপিচমেন্ট। তুমি যদি দেশবিরোধী কাজ করো, অন্য দেশের প্রভাবে চলে এসো, সংসদের কথা না শোনো, যদি সংবিধান না মানো, তোমাকে ওই প্রক্রিয়াতে লোকসভা রাজ্যসভায় তোমাকে স্টার্ট করার পর বিল পাস করবে, তারপরে তোমাকে পদ থেকে হাঁটিয়ে দেবে। এরপরে আমরা নেক্সট ভিডিও থেকে আলোচনা করব রাষ্ট্রপতি মানে পাওয়ার, কী কী ক্ষমতা আছে, এমার্জেন্সির সময় রাষ্ট্রপতি কী কী পদ গ্রহণ করে, সমস্ত আস্তে আস্তে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।